এখানে এখানে এই নিন দাদা আপনার টাকাটা। ম্যাডাম, এরকম নির্জন জায়গায় আপনি কোথায় যাচ্ছেন? ঘাবড়াবেন না, আমার বয়ফ্রেন্ড এখানেই আছে। কিন্তু এখানে কাউকে তো দেখতে পাচ্ছি না। দেখুন, আমার বয়ফ্রেন্ডের ফোনও এসে গেছে। দাদা আপনি যান, চিন্তা করার কোনো কারণ নেই। হ্যালো, হাই জানু, আমি এসে গেছি। জানু, 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 এটা কি হচ্ছে? কোনো দুষ্টুমি করছো না তো? কি হচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। জানু, ফোন কেন তুলছে না? এখান থেকে একটা রিং এর আওয়াজ আসছে। আরে, এখানে মোবাইলটা পড়ে আছে কেন? স্যার, 7টার সময় আমার ডিউটি থাকে। সকালে এসে রাউন্ড মারছিলাম কি এই লাশটা দেখতে পেলাম স্যার। এখানে কোনো জিনিসে হাত লাগাওনি তো তুমি? না স্যার, এই লাশটা দেখেই আমার আরে আরে যাও যাও যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই বিভৎস লাশটাকে দেখলে যে কারোরই গা গুলিয়ে উঠবে। স্যার, হ্যাঁ মুস্কান, স্যার লাশের পকেট থেকে এটা পেলাম, ড্রাইভিং লাইসেন্স। দীপক? ইয়েস স্যার। মাথা পাওয়া গেছে এর? না স্যার। লাশটা দেখেই আমার মনে হয়েছিল এর মাথাটা এখানে পাওয়া যাবে না। এই নির্জন জায়গাতে নিঃসঙ্গ কাউকে মারতে হলে এত কসরত করতে হয় না। যদি খুনির ওর মাথাটা রাখারই হতো তাহলে ওর গর্দানটা কাটতোই না। আমার মনে হচ্ছে কোনো বিশেষ কারণেই মাথাটা গায়েব করে দেওয়া হয়েছে। ফ্রেডরিক্স, বিবেক, একটা কাজ করো, এই বিল্ডিং এর আশেপাশের এরিয়াটা ভালো করে তল্লাশি করো। দেখো যে খুনি এর মাথাটা কোথাও লুকিয়ে রেখেছে কিনা। কারণ যতক্ষণ না মাথাটা পাওয়া যাচ্ছে শিওর হওয়া যাচ্ছে না যে এই লাশটা দীপকেরই। বাস, এই বডিটার ডিএনএ টেস্ট করা যেতে পারে। দীপকের ফ্যামিলির কারোর ডিএনএ স্যাম্পলটা নিয়ে এর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে দেখা যেতে পারে। হ্যাঁ বলুন। দীপক আছে বাড়িতে? দীপক? হ্যাঁ দীপক বাড়িতে আছে? দীপক তো বাড়িতে নেই। আচ্ছা, তুমি কে? আমি আমি তো এখানে কাজ করি। আচ্ছা, কি নাম তোমার? আগে প্রভু। প্রভু? আচ্ছা প্রভু, ঘরে আর কে কে আছে? বাড়িতে স্যার আছেন তো। আচ্ছা স্যার? কে স্যার? লালচাঁদ বাবু, এই এই বাড়ির মালিক। ও, দীপক বাবুর বাবা। একটু ওনাকে ডেকে দাও। হ্যাঁ, এখন উনি বিশ্রাম করছেন, তাই উনি বলেছেন যে ডিস্টার্ব না করতে। ওনাকে বলো যে সিআইডি থেকে কেউ এসেছে, যে ওর সঙ্গে কথা বলতে চায়। যাও।
সিআইডি থেকে? হ্যাঁ সিআইডি থেকে। এক মিনিট, আমি এক্ষুনি আসছি, ডাকছি। চলে যান আমার ঘর থেকে প্লিজ, আমি হাত জোর করছি আপনাদের কাছে, চলে যান প্লিজ। দেখুন, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। কোথায় আপনার ছেলে লালচাঁদ বাবু? বলুন কি হয়েছে? আসলে এসিপি স্যার, কেউ কেউ আমার ছেলেকে কিডন্যাপ করেছে। হ্যাঁ? ওরা থ্রেট করেছে যে এই কথা যদি আমরা পুলিশকে বলি তাহলে ওরা আমার ছেলেকে প্রাণে মেরে ফেলবে। আমি নিরুপায় এসিপি স্যার। কেউ আপনার ছেলেকে কিডন্যাপ করেছে? আগে আগে হ্যাঁ, দুদিন আগে ওদের ফোন আসে, ওরা 2 কোটি টাকা চেয়েছিল। আমার কাছে এত টাকা নেই, আমি ওদের কাছে একটু সময় চেয়েছিলাম। ওরা যদি বুঝতে পারে যে আপনি এটা জেনে গেছেন তাহলে আমার ছেলের প্রাণ। আপনারা এখান থেকে যান প্লিজ। লালচাঁদ বাবু, আমাদের কাছে লুকিয়ে আপনি বড় ভুল করেছেন। কি বলছেন আপনি? আমরা একটা লাশ পেয়েছি। আর ওই লাশের পকেট থেকে আমরা এটা পেয়েছি। আমার ছেলে। স্যার, স্যার আমি নরেশ, আমি ডিএনএ ল্যাব থেকে এসেছি। আমাকে ডক্টর প্রধান ফোন করেছিলেন। আই এম ইন্সপেক্টর দয়া। ইয়েস স্যার। স্যার, আমাদের আপনার ডিএনএ স্যাম্পল নিতে হবে। স্যাম্পলটা মেলাতে হবে ওই লাশের সঙ্গে, এটা জানতে যে ওই লাশটা আপনার ছেলে দীপকের কিনা। স্যার একটু মুখটা খুলবেন স্যার। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ। একটু নিচে। মনে হচ্ছে গলা ছুরি দিয়ে কেটেই মার্ডার হয়েছে, আর তারপর মাথাটা উড়িয়ে দিয়েছে। মেরে ফেলার পরে এর গলা কাটতে গেল কেন? এরকম তো খুব কমই দেখা যায় যে মেরে ফেলার পরে গলা কেটে নিচ্ছে। খুনি হয়তো চায়নি যে কাকে মারছে জানা যাক। কিন্তু আমরা তো এর পকেট থেকে ওয়ালেট আর ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, জানতে পেরেছি এর নাম দীপক। আমার তো মনে হচ্ছে যে এ দীপকই নয়। কিন্তু স্যার লালচাঁদ বাবুর ছেলে তো নিখোঁজ, আর মনে তো হচ্ছে ওই। কিন্তু অভিজিৎ, লাশের মাথা এখনো পাওয়া যায়নি, তা আমরা বুঝবো কি করে এটা দীপক কিনা? স্যার, ডিএনএ ল্যাব থেকে ডিএনএ রিপোর্ট আসবে, আর তখনই আমরা জানতে পেরে যাব যে এটা লাল চাঁদের ছেলে দীপক কিনা। আমি বলছিলাম এটা দীপকই না, কারণ যে গলা কেটেছে সে তো এত বোকা হতে পারে না যে লাশের গলা কেটে নিয়ে চলে যাবে আর ড্রাইভিং লাইসেন্সটা ওর পকেটে ছেড়ে যাবে। হতে পারে? এত বোকা হতে পারে না সে। মানে স্যার আসল দীপক জীবিত, হ্যাঁ? আর জেনে বুঝে দীপকের ড্রাইভিং লাইসেন্স কেউ এর পকেটে ঢুকিয়ে রেখেছে। রাইট। ডক্টর প্রধান হিয়ার ফ্রম দ্য ফরেন্সিক ল্যাব। হ্যাঁ, ওয়েট করছি। মাথা কাটা লাশের ডিএনএ হয়ে গেছে? বলো কি? আর ইউ শিওর? ওকে। কি হয়েছে? প্রচুর গন্ডগোল আছে স্যার। উল্টো? ইয়েস। আরে বলো তো ঠিক করে।
স্যার এই লাশটা দীপকেরই। এই লাশটার আর লাল চাঁদের ডিএনএ ম্যাচ করছে। এটা কি করে হয়? ইটস এ শকিং। না, কিছু গন্ডগোল, কিছু গন্ডগোল আছেই। অভিজিৎ, স্যার, দীপকের ঘরে তল্লাশি করো, এক একটা জিনিসকে ভালো করে খেয়াল করো। স্যার, আপনি এটা খেয়ে নিন। রাখো, এই সময় কেউ কিছু খায় নাকি? দেখুন, গতকাল থেকে আপনি কিচ্ছু খাননি, আপনি এই জুসটা তো খেয়ে নিন। যাও এখান থেকে। লাঞ্চাদ বাবু, সত্যি যদি দীপকের কিডন্যাপিংয়ের ব্যাপারটা আগে জানতে পারতাম, হয়তো আপনার ছেলে আজ বেঁচে থাকতো। স্যার, এই ফাইলটা আমি আলমারির মধ্যে পেলাম। কোর্টের সমন? স্যার, এই কাগজটাতে তো দীপকের নাম লেখা। ওকে কোনো কেসের কারণে আদালতে হাজিরা দেওয়ার কথা। লাঞ্চাদ বাবু, কেন ডেকেছিল আপনার ছেলেকে কোর্ট? কোনো অপরাধ করেছিল? কোনো ক্রাইম? কি কেস চলছিল ওর উপরে? ও কিচ্ছু করেনি। মোহিনী নামের একটা মেয়ে ওর উপর মিথ্যে দোষারোপ করে যে ও ওকে বিরক্ত করছিল আর কিছু খারাপ কিছু একটা করতে চাইছিল। ও, এই ব্যাপার। দীপক কোনো মেয়েকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল? স্যার, হতে পারে দীপকের খুন প্রতিশোধ নেওয়ার জন্যই করা হয়েছে। মোহিনী দিদির সাথে খুব খারাপ হয়েছিল, তাই উনি আত্মহত্যা করে ফেলেন স্যার। কবে কবে হয়েছিল এটা? এই ধরুন 3 মাস আগে স্যার। হ্যাঁ, তাহলে ওনার মা বাবার সঙ্গে কথা বলতে হবে। জজ সাহেব আর ম্যাডাম তো হসপিটালে আছেন স্যার। জজ সাহেব? তাহলে মোহিনী জজ সাহেবের মেয়ে? কিন্তু ও গেল কোথায়? এইভাবে কি কোনো পেশেন্ট ঘরের বাইরে চলে যেতে পারে? কিছুক্ষণ আগে এখানেই ছিল স্যার, জানি না কোথায় চলে গেছে। আমি এখনই দেখে আসছি। তুমি শান্ত হও, নয়তো ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। এক্সকিউজ মি জজ সাহেব। হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমন, সিআইডি থেকে। সিআইডি? ইয়া, আমি আপনার সঙ্গে দীপকের ব্যাপারে কিছু কথা বলতে চাই। এই কেসটা এখন আদালতে আছে, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি নই। স্যার, দীপক মারা গেছে, কেউ ওকে খুন করে দিয়েছে। তো আপনি আমার কাছে কেন এসেছেন? ওই বদমাইশটা মরে যাওয়ার ব্যাপারে আমাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন? আমি রিটায়ার্ড হয়েছি বটে, কিন্তু আইনের প্রতি বিশ্বাস আমি এখনো পর্যন্ত হারাইনি। আপনার কি মনে হচ্ছে যে আমি ওর খুনটা করিয়েছি? আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। আকাশ, আকাশ তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার খুব চিন্তা হচ্ছিল। কোথাও না আন্টি, আমি তো শুধু ছোট্ট একটা কাজে গিয়েছিলাম। এ আকাশ, আমার মেয়ে মোহিনীর সাথে এর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কি ব্যাপার আঙ্কেল? আর এনারা সব কারা? এনারা হলেন সিআইডির লোক। ওনারা এটাই বলতে এসেছেন যে দীপক খুন হয়ে গেছে। কি? স্যার, খুন করার পরে বা এটাও বলা যেতে পারে যে গলা কাটার পরে খুনি ছুরিটাকে পেপার দিয়ে এইভাবে পরিষ্কার করেছে। রক্ত অনেক দূর অবধি লেগে আছে এই পেপারে। আর ঠিক যেভাবে গলাটা কাটা হয়েছে তার থেকে এটা বোঝা যাচ্ছে যে ছুরিটা 8 থেকে 10 ইঞ্চি লম্বা ছিল। ডাক্তার, ওই রক্তগুলো লেগে আছে যে পেপারে, সেটা যে ওই মৃত ব্যক্তিরই, সেটা কি করে বোঝা যাবে? স্যার, সেটা তো ডিএনএ টেস্ট করার পরেই বোঝা যাবে যে এই রক্ত আর লাশ একই লোকের কিনা। কিন্তু স্যার, আর একটা কথা জানতে পেরেছি। কি? যখন খুনি ছুরিটাকে পরিষ্কার করার জন্য পেপারটাকে এইভাবে ধরেছিল, তখন ওর আঙুল পেপারের এই ফাঁকটা দিয়ে এইভাবে ভেতরে গেছিল। আর তার মানে ওর আঙুলে রক্ত লেগে গেছিল, কিংবা বা ওর নিজের হাতের আঙুলগুলো কেটেছে। অভিজিৎ, ইউ আর টু গুড, অসম।
আই লাইক ইউ। আর যখন আমরা খুনিকে ধরবো তখন আমরা জানতে পারবো যে ওর হাতে দুটো বড় আঙুলে কাটার চিহ্ন আছে, রাইট? অভিজিৎ, তুমি এমন একটা কথা বললে না যে আমার মনে হচ্ছে আমি তোমায় চুমু খাই। এক্সেলেন্ট। ডক্টর প্রধান, এসব এসব হতে থাকবে, কিন্তু তোমরা চুমাচাটি বন্ধ করো। আর স্যার, কেউ যদি এত ভালো কাজ করে তো তাহলে ওকে চুমু খেতে হবে। এনিওয়েজ, ইম্পর্ট্যান্ট কথা এটা যে এই পেপারে যে ফাঁকটা, দেখতে পাচ্ছেন? এটা একটা ক্রসওয়ার্ড। আগে হ্যাঁ, আর এই ক্রসওয়ার্ডটাকে খুব পরিষ্কার করে কাটা হয়েছে। আর এর নিচে এখানে লেখা আছে যে যে এটাকে সবার আগে ভরে অফিসে নিয়ে আসবে সে 1000 টাকার প্রাইজ পাবে। তো যদি এখন আমরা এই নিউজ পেপারের অফিসে যাই তো আমাদের ওখান থেকে এই মানে এই পেপারটার কাটা টুকরোটা পেয়ে যাব। হ্যাঁ, আর ওখানে ক্রসওয়ার্ডের যতগুলো পেপার কাটিং এসছে, যদি আমরা সেই সব পেপার কাটিংগুলো এই পেপারটার সাথে ম্যাচ করাই তাহলে আমরা জানতে পারবো যে কোন ক্রসওয়ার্ডটা এই পেপার থেকে কাটা হয়েছে। আপনি বলতে চাইছেন এই খুন, এই ক্রসওয়ার্ড এই শব্দছকের জন্য হয়েছে? আপনার এই ক্রসওয়ার্ড থেকে খুনিকে ধরা যাবে স্যার। দয়া এ নাও। আর এর মধ্যে এক এক এন্ট্রি ফিট করে দেখো। এর মধ্যে সব এন্ট্রি আছে না? হ্যাঁ স্যার। ব্যাস, যখনই এই টুকরোটা পেয়ে যাব ভাববে খুনিকেও পেয়ে গেছি। স্যার, ঠিকানাগুলো কাগজের ওপরেই লেখা আছে। স্যার, পেয়ে গেছি স্যার। পেয়ে গেছো? হ্যাঁ, দেখি। এই দেখুন, এই টুকরোটাই এই পেপারের সঙ্গে একদম ফিট করে গেছে। এই দুটো একইভাবে কাটা। মনে হচ্ছে কেউ তাড়াতাড়ি করে ব্যাকা তারা কেটেছে। এটা ওই টুকরোই দয়া। পিঙ্কি ভি, এটা কোনো মেয়ে পাঠিয়েছে। তাহলে কি এই খুনটা কোনো মেয়ে করেছে? এই খুন একটা মেয়ে করেছে? ম্যাম, আমরা সিটি নিউজ পেপার থেকে এসেছি। আপনি পেপার থেকে ক্রসওয়ার্ড পাঠিয়েছিলেন। হ্যাঁ, আমরা প্রাইজ পেয়েছি, তাই তো? হ্যাঁ সত্যি? আপনার নাম পিঙ্কি তো? পিঙ্কি? হ্যাঁ। দাঁড়ান, একটু দাঁড়ান, আমি পিঙ্কিকে ডাকছি। 1 মিনিট। পিঙ্কি, পিঙ্কি। এ হলো আমার মেয়ে পিঙ্কি, আর আমার নাম সুপ্রিয়া। পিঙ্কি, পিঙ্কি, আমরা তোমার জন্য অনেক গিফট নিয়ে এসেছি। আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? শুনুন শুনুন ম্যাডাম, আমরা কোনো নিউজ পেপার অফিস নয়, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আগে হ্যাঁ, আমরা এই পেপারটা একটা লাশের পাশ থেকে পেয়েছি, আর এই পেপার থেকে কেটেই পিঙ্কি ওই এন্ট্রিটা পাঠিয়েছিল। আর এই পেপারটা দিয়ে খুনি নিজের ছুরিটাকে পরিষ্কার করেছিল। আপনি বলতে চাইছেন যে পিঙ্কি? না না, পিঙ্কির পক্ষে এটা করা সম্ভব নয়, তাই না? হ্যাঁ,
পিঙ্কি এটা কি করে করতে পারে? তাহলে কে করতে পারে? আমি কি করে বলতে পারবো কে করেছে এটা? সুপ্রিয়া দেবী, এমন কি ব্যাপার আছে? কিসের জন্য আপনি আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখছেন? দেখুন, চুপ করে থাকলে কোনো লাভ হবে না। এটা প্রমাণ হয়ে গেছে যে নিউজ পেপার দিয়ে খুনি নিজে ছুরিটা পরিষ্কার করেছিল সেটা আপনার বাড়ি থেকে এসছে। আর তার থেকে এটা পরিষ্কার আপনার বাড়ির কারোর না কারোর সঙ্গে এই খুনের সম্পর্ক আছে। স্যার, আমার মেয়ে একলা আছে বাড়িতে। দেখুন, 9 বছরের পিঙ্কি এটা করতে পারে না। তাহলে রইল দুজন, একজন আপনি আর আরেকজন আপনার স্বামী। প্লিজ স্যার, ওকে এর মধ্যে আনবেন না। ও কিছু করেনি স্যার। আপনি জানেন এটা কে করেছে? আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলুন যে ওই পেপারটা লাস্ট কার কাছে ছিল? দেখলেন, ও জানে ওই পেপারটা লাস্ট টাইম কার হাতে ছিল। ঠিক আছে, আপনার বলতে হবে না। একে অ্যারেস্টের ব্যবস্থা করো। না স্যার। অ্যারেস্টের পেপার নিয়ে এসো। তাহলে ওনার মেয়েকে তো বলতে হবে যে মা জেলে চলে যাচ্ছে। তো না স্যার, না, আমার মেয়েকে কিচ্ছু বলবেন না। দেখুন, বলতে তো হবেই। আপনার এখানে অন্য কোনো আত্মীয় আছে? থাকলে ডেকে নিন। আপনার স্বামীর এসে পৌঁছতে অনেক সময় লাগবে। আপনি ডেকে নিন। বলছি আমি। বলছি আমি স্যার। ওই ওই পেপার আমি হর্ষকে দিয়েছিলাম। হর্ষ? এই হর্ষ কে? হর্ষ আমার ভাই। ও ও ও আমার বাড়িতে এসেছিল। যাওয়ার সময় আমি কিছু স্যান্ডউইচ পেপারে মুড়ে দিয়েছিলাম। ওর রোজগার পাতি আজকাল খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু আমি কি করে জানবো যে ওই রকম কিছু করবে? তুমি আবার কি চাই তোমার? একবার তো আমি করে দিয়েছি, বারবার চেহারাটা বদলানো যায় না। আমি তোমাকে এটা মনে করাতে এসেছি যে তুমি আমার জন্য কিচ্ছু করনি, আর তুমি আমায় চেনো না, বুঝলে? আর এই কথাটা ভুল করেও যদি তুমি কাউকে বলেছ, তুমি আমাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টাও করো না। আমি নির্বোধ নই ভাই। আমি খুব ভালো করে জানি যে তোমার মতো মানুষ একদিন না একদিন আমার কাছে আসবে আর আমাকে মারবার চেষ্টাও করবে। সেই জন্য আমি যার যার চেহারা বদলেছি তার ফটো একটা ব্যাংকের লকারে রেখে দিই আমি। মনে রেখো, যদি আমার কিছু হয়ে যায় তোমার ফটো কিন্তু ওখানে রাখা আছে। প্রত্যেকে জেনে যাবে যে প্রথমে তুমি কেমন দেখতে ছিলে। আর আমি যদি কাউকে বলি না যে আমি একজনের রূপটাকে বদলে দিয়েছি, তাহলে আমিও কি কোনোভাবে রেহাই পাবো? হর্ষ, দরজা খোলো, আমরা সিআইডির লোক। স্যার, হ্যাঁ, উপরে কেউ নেই। স্যার, তাড়াতাড়ি এদিকে আসুন। হ্যাঁ বিবেক। স্যার, এই দেখুন। সব জ্বালিয়ে দিয়েছে যাতে আমরা কিছুই না পাই। এসব করেছে পালানোর আগে। ওভেনটা এখনো গরম, তার মানে হচ্ছে হর্ষ খুব বেশি দূর পালিয়ে যেতে পারেনি। স্যার, মনে হচ্ছে আমরা আসার আগে ও খবর পেয়ে গিয়েছিল, সেই জন্য ও ফটাফট সমস্ত প্রমাণ জ্বালিয়ে দিয়েছে। এটা তো পুরোটাই পুড়ে গেছে। সেই জন্যই তো নিয়ে এসেছি আপনার কাছে। এটাতে একটুও হাত লাগলে এটা ক্রাম্বল হয়ে যাবে। ডক্টর প্রধান, যদি আজ আপনি এই পোড়া জিনিস থেকে কিছু একটা বার করতে পারেন তাহলে আপনাকে মেনে নেব। বের করব? বের করে ফেলেছি। সত্যি? তাহলে তো কি? তাহলে তো সেটাই। তাহলে কি? হ্যাঁ, ফের শুরু করে দিলে তোমরা?
যে কেউ ভালো কাজ করেছে তো তাহলে তার প্রশংসা করা উচিত স্যার। বাস, শুধু প্রশংসা? হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছে ওই তোমাদের দুজনের ওই কিসমিসের ব্যাপারটা আবার চলছে। স্যার, এখানে কি একটা দেখতে পাচ্ছি। কোথায়? আই কার্ড? কোনো বাচ্চার? হ্যাঁ বলুন। আমরা ভিতরে আসতে পারি? কেন? কে আপনারা? এ আপনারই বাচ্চা তো? নাম কি ওর? হ্যাঁ, আপনার কি দরকার? আগে আমরা সিআইডি থেকে এসেছি। একটা কেসের ব্যাপারে আপনার কাছে কিছু জানবার ছিল। আসুন, ভেতরে আসুন। এই নরেশ আপনার হাজবেন্ড? এ তো ডিএনএ ল্যাবে কাজ করে, তাই না? হ্যাঁ। আছে কোথায় এখনো? আমি জানি না আমার সুখের সংসারে কার নজর লেগেছে। প্রথমে আমার ছেলে নিখোঁজ হয়ে গেল, আর এখন আমার স্বামী নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ? নরেশ নিখোঁজ? দেখুন, এক মিনিট, আপনি বসুন। এক্সকিউজ মি ম্যাম, আপনি এক মিনিট এখানে বসুন। বসুন প্লিজ। আপনি প্লিজ একটু শান্ত হয়ে যান। পরিষ্কার করে বলুন, এ বাড়িতে কি হচ্ছে? দুদিন আগে আমার ছেলেকে কিছু লোকজন স্কুল থেকে তুলে নিয়ে গেছিল। তারপরে ওরা নরেশকে ফোন করেছিল, বলেছিল কি ছেলেকে যদি সুস্থ অবস্থায় ফেরত পেতে চাও তাহলে আমাদের কাজ করতে হবে। আজ তো সুমিতকে রেখে দিয়ে গেছে, তার বদলে নরেশকে নিয়ে গেছে। কখন এসেছিল লোকগুলো? এই 10 মিনিট আগে এসেছিল। আর 10 মিনিট আগে? 10 মিনিট আগে তো ম্যাডাম, আপনি আগে এই ছবিগুলো দেখুন। তার মধ্যে এ ছিল না তো? না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ফ্রেডরিক্স, একটা কাজ করো, এই অ্যালবাম থেকে ওনাকে ছবি দেখাও, চেনার চেষ্টা করুন। এর মধ্যে কেউ ছিল না তো? এটা দেখুন, এটা এইটা দেখুন, এটা। বিবেক, হ্যাঁ তুমি একটু দেখো ছবিগুলো। হ্যাঁ, ফ্রেডরিক্স, হ্যাঁ অভিজিৎ, কেসের কি হলো? স্যার আমরা নরেশের বাড়িতে গেছিলাম, সেখানে তো কিছুই পেলাম না স্যার। সমস্ত পরিশ্রম বেকার হয়ে গেল স্যার। সব বেকার হয়ে গেছে স্যার। ওখানে কিছুই পেলে না? তাহলে এখন কি হবে? স্যার আপনিই ডিসাইড করুন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এক কাজ করো ফ্রেডিক্স, আমি তোমাকে পুরনো কিছু সিডি দিচ্ছি, তুমি সেটা ভালো করে দেখো এখানে বসে। এই যে কেসটা আছে সেটাকে ভালো করে স্টাডি করো আর নোট করো। ফ্রেডিক্স, তোমার জামায় এই বাগটা কখন থেকে লাগানো? জানি না স্যার কখন লাগিয়েছিল, আমি তো বুঝতেই পারিনি। স্যার দুটো বাড়িতেই, নরেশের বাড়িতে আর হর্ষের বাড়িতে খুনি আমাদের আগে পৌঁছে গেছে। সমস্ত প্রমাণ, সমস্ত সূত্র নষ্ট করে দিয়েছে। ও কি করে জানবে যে আমরা পৌঁছে গেছি? ফ্রেডি, তোমার জ্যাকেটে এই বাগটা তো নিজে থেকে লেগে যায়নি, কেউ না কেউ তো লাগিয়েছে। তুমি সারাদিনে কোথায় কোথায় গেছিলে? স্যার আমি তো আপনাদের সাথেই ছিলাম। তাহলে তো তুমি যখন ঘর থেকে বেরিয়েছিলে জ্যাকেট পরে, বাগ তখন থেকেই লাগানো ছিল। তোমার জামা কাপড় কি ধোয়ে? বাড়িতে কোনো কাজের লোক আছে? না,
আমি আমার জামা লন্ড্রিতে দিই। তার মানে লন্ড্রি থেকে এবার তোমার যতগুলো জামা কাপড় আসবে সব কটাতেই বাগ লাগানো থাকবে। স্যার এখন তো আমি লন্ড্রির কোনো কাপড়ই পরবো না। না 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 ফ্রেডিক্স, তুমি ওই জামাটাই পরবে যার মধ্যে বাঘ লাগানো আছে। খুনি বাঘ লাগিয়েছে আমাদের বোকা বানানোর জন্য, আর আমি এখন এই বাঘ দিয়ে আমি ওকে ডাকবো। খুনি বাঘ লাগিয়েছে আমাদের বোকা বানানোর জন্য, আর আমি এখন এই বাঘ দিয়ে আমি ওকে ডাকবো। বিবেক, তুমি কাল রাতের ম্যাচটা দেখেছো? ম্যাচ? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপের ম্যাচ। কি ম্যাচ ছিল! স্যার এবার মনে হচ্ছে ইন্ডিয়াই জিতবে, কিন্তু স্যার কিছু বলাও যায় না। নিউজিল্যান্ডও খুব ভালো খেলছে। ছাড় তো তুই নিউজিল্যান্ড, কি নিউজিল্যান্ডের কথা বলবি? তুই শুধু ওয়েট কর, ওয়েট। সেহবাগের ব্যাট চলা শুরু হলে ইন্ডিয়াই জিতবে। হ্যাঁ স্যার। বাহ, তাহলে তো কাজ হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার, আমরা পৌঁছাচ্ছি। গুড নিউজ, এসিপি স্যার বললেন যে নরেশকে পাওয়া গেছে, আরও সব কিছু বলার জন্য তৈরি আছে। তার মানে স্যার এবার তো খুনি ধরা পড়ে যাবে। আমি বলেছিলাম না স্যার যে সেহবাগের ব্যাট যদি চলা শুরু করে তো ইন্ডিয়া। এবারই দুর্গলে ধরা পড়েছে। এবার আর এটার দরকার নেই, এটা নিজের কামাল দেখিয়ে দিয়েছে। বিবেক স্যার, সেকেন্ড টিমকে ইনফর্ম করে দাও আমরা কোন দিকে যাচ্ছি। স্যার। তীর একদম নিশানায় লেগেছে। আমি জানতাম যে নরেশের কথা শুনলে সোজা নিজের আড্ডাতেই আসবে। আরে নরেশ তো এখানেই আছে, তাহলে সিআইডির লোকেরা। বাস 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 বাস, এত খাটাখাটনি করার দরকার নেই। বাহ হর্ষ বাহ, এবার জানতে পারলাম যে এই গোটা ড্রামার পিছনে তুমি ছিলে। না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। মিথ্যে বললে না গুলি মেরে দেবো। স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি টাকা পেয়েছিলাম। আর টাকা পেয়েছিলি? কার কাছ থেকে টাকা পেয়েছিলে? স্যার কে দিয়েছিল টাকা? স্যার প্রভু। প্রভু? লালচাঁদের চাকর? হ্যাঁ, ওই আমাকে বলেছিল। না স্যার, ওর প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে। প্রভু এরকম করতেই পারে না স্যার। আমি সত্যি বলছি স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার সত্যি বলছে, প্রভুই আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছে। আর ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ডিএনএ রিপোর্ট না বদলাই তাহলে আমার ছেলেকে মেরে ফেলবে। স্যার আমার আর কোনো উপায় ছিল না। সবই তো গন্ডগোল হয়ে যাচ্ছে। তুমি বলতে চাও যে লালচাঁদের চাকর নিজেরই মালিকের ছেলেকে খুন করে দিয়েছে? এই সমস্ত প্ল্যানিং ওই চাকরটার, প্রভুর? স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, এরা দুজনেই মিথ্যে কথা বলছে। আচ্ছা, তুমি কি করে জানলে যে প্রভু কোনো খুন করেনি? হ্যাঁ, কারণ প্রভু মারা গেছে। কি? আর এই এই লোকটা প্রভুকে মেরেছে। প্রভু আমাকে দেখা করতে বলেছিল। যখন আমি ওখানে পৌঁছে ফোন করলাম, ও আমাকে উপরে আসতে বলেছিল। আর উপরে যাওয়ার আগে ও ওখানে মরে পড়েছিল স্যার। প্রভু মারা গেছে? এটা কি করে হতে পারে? আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি নিজে প্রভুর মাথা কাটা অবস্থায় দেখেছি স্যার। প্রভু। স্যার স্যার ওই মেয়েটা পাগল হয়ে গেছে স্যার। আমি নিজে নিজে প্রভুর থেকে টাকা নিয়ে দীপককে খুন করি। না স্যার, আমার কাছে প্রভুর ছবি আছে, দেখুন স্যার। এই দেখুন স্যার, এই দেখুন স্যার। বলো, একে তুমি খুন করেছো না? হ্যাঁ, কিন্তু কিন্তু দেখুন ও নিজে বলছে স্যার ওই প্রভুকে খুন করেছে। এ আবার কি নতুন গল্প? আমরা যখন লালচাঁদের বাড়িতে গেলাম দীপকের মৃত্যুর খবর জানাতে, তখন তো প্রভুই দরজা খুলেছিল। তার মানে যে লোকটা লালচাঁদের বাড়িতে দরজা খুলে দিয়েছিল সে আসলে প্রভুই নয়।
তাহলে ওই লোকটা ওখানে চাকর হয়ে কেন রয়েছে? আবার অন্যদিকে যদি লালচাঁদের ছেলে দীপকের খুন আদৌ নাই হয়ে থাকে, তাহলে দীপক আছে কোথায়? আপনি আমার মুখটাকে এরকম বানাতে পারবেন? যদি হিরো হতে চাও তাহলে অন্য কোথাও যাও। দেখুন, আমি মজা করছি না। আমার এক বন্ধু বলল যে আপনার হাতে জাদু আছে, এই জন্য আমি আপনার কাছে এসেছি। দেখুন, আমি একজন সার্জন, জাদুকর নই। আমার কাজ হচ্ছে রূপটাকে ঠিক করে দেয়া, তাকে খুব সুন্দর করে দেওয়া, কিন্তু কারোর রূপটাকে পরিবর্তন করতে পারবো না। কিন্তু কিছুদিন আগে আপনি এই চেহারাটাকে এই চেহারায় বদল করেছিলেন। কে আপনি? বদলেছিল কিনা চেহারা? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই লোকটার নাম ঠিকানা বলবো? সেটা আমি জানি। আমি শুধু এটা জানতে চাইছি এই লোকটার এখানে প্লাস্টিক সার্জারি হয়েছিল কিনা। আর হ্যাঁ ডাক্তার, কোথাও পালিয়ে যেও না। যাওয়ার আগে তোমার মুখের ছবিটা তো নিয়ে নি। কারণ আমার দুটো পালোয়ান আসবে, ওরাও চেহারাটাকে বদলে দেয়, তারপর চেহারাটাকে আর চেনাই যায় না। প্রভু, লাইট বন্ধ করে তুমি কি করছো প্রভু? আরে প্রভু, তুমি এসো লালচাঁদ, এসো। তোমার বাড়িতে তোমাকে স্বাগত জানাই। তুমি এখানে কি করছো? আর এটা কি পাগলামি হচ্ছে? আমি এখানে আমার হিসাব বুঝে নিতে এসেছি। তোমার ছেলে দীপকের কারণে আমার মোহিনী নিজের প্রাণ দিয়ে দিয়েছে, আর সেই জন্য আজ আমি তোমার চাকরকে মেরে ফেলবো। ওতে এই ছেলেটার কি দোষ আছে? ভুল তো আমার মোহিনীও কিছু করেনি। যতক্ষণ আমি ওর মৃত্যুর প্রতিশোধ না নিচ্ছি, আমি শান্তি পাবো না। ঠিক আছে, বদলা নিতে চাও তো নিয়ে নাও। একটা 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 চাকরকে খুন করলে আমার কিচ্ছু হবে না তাতে। ওকে, যেমন তোমার ইচ্ছা। এবার মরার জন্য তুই রেডি হ। তুমি কি করলে? ওই ছেলেটাকে খুন করে ফেললে? হ্যাঁ, কারণ আমি সেই লোকটাকে মারতে চাইছিলাম যে আমার মোহিনীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল, ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। কিন্তু সে তো দীপক করেছে। তুমি প্রভুকে কেন মারলে? লালচাঁদ, তুমি কি ভাবছো সবাইকে তুমি বোকা বানাতে পারবে? না, কারণ আমি জানি ও প্রভু নয়, ও দীপক। তুমি প্লাস্টিক সার্জারি করিয়ে দীপকের মুখটা প্রভুর মতন করে দিয়েছিলে, আর প্রভুকে তুমি জুমের বাড়ি পাঠিয়ে দিলে। মিথ্যে বলছো। আমি এরকম কেন করব? এই কারণে, কারণ তুমি জানতে মোহিনীর বাবা দীপককে কোনোদিনও ছাড়বে না, ওকে উনি শাস্তি দিয়েই ছাড়বেন। আমি তোমাকে খুন করে ফেলবো। তুই আমার ছেলেকে মেরেছিস, আমি তোকে খুন করে ফেলবো। একদম ভুল রাস্তা। নতুন করে ভুল করো না লালচাঁদ। থ্যাংক ইউ আকাশ, খুব ভালো অভিনয় করেছো। তার মানে এটা সব নাটক ছিল? আপনি আমাকে ফাঁদে ফেললেন? যখন নরেশ নিখোঁজ হয়েছে তখনই আমার মনে হয়েছে যে কিছু না কিছু গন্ডগোল আছে। কেউ না কেউ তো ডিএনএ স্যাম্পেলের সঙ্গে গন্ডগোল করেছে। আমি মানছি যে আমি এসব করেছি, কিন্তু এগুলো সব আমি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য করেছি। কিন্তু আপনি তো সিআইডি অফিসার, আপনার সামনে ও আমার ছেলে দীপককে মেরে ফেললো। ব্যাস, এইটাই আমি শুনতে চেয়েছিলাম, যে প্রভুই হলো তোমার ছেলে দীপক। এবার বাপ আর ছেলে মিলে জেলে বসে নিজেদের খেয়াল রাখবে। কিন্তু আমার ছেলে তো লাঞ্চাঁদ, এটা নকল বুলেট, নকল। তোমার কি মনে হয় তুমি সিআইডি কে ধোকা দিতে পারো আর আমরা তোমাকে বোকা বানাতে পারি না? এইবার তোমরা দুজনে বাপ বেটা মিলে জেলে বসে ভজন গাইবে। ডিএনএ দীনবন্ধু, তুমি বাপেরও বন্ধু। ডিএনএ, তুমি আমারও বন্ধু। ডিএনএ, 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 ডিএনএ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.